ইতিহাস যদি লেখা হয় মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স, এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে, এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো, একে মারো, এই কেন কথা বলে। এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সময় চলতেছে ডক্টর ইউনূসের আমলে। ডক্টর ইউনূস কাউকে হয়তো, আমার কাউকে না, অনেকে হয়তো কথা বলতে পারছে না, পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি, কিন্তু উনি বাধা দিচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে। প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমগীরকে টক শোতে নিও না, কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন, কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয়, তারা বললো যে অমুককে নিও না, তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না আমি কেন ওকে আর আনবো না। আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি, কিন্তু এখন বলবো না সেটা, কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না, এবং তারা অপারগতাও প্রকাশ করে যে এই এই কারণে আমরা পারছি না। এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস হয়তো বাধা দিচ্ছে না, কিন্তু ইউনূসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে, বলছে যে অমুকে আনো কেন, তমুকে আনবে না। তো সেই, এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে, তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটুকু করতে থাকো। তো সেই ধরনের একটা বাধা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল, আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম, একটা নির্দিষ্ট আনিস ভাই, এজেন্সিকে ভয় পেতাম। আনিস ভাই আমার এখন এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর কে হামলা করবে কখন তার কোনো ইয়ত্তা নেই। আনিস ভাই, আমি শুধু এই ব্যাপারটাকে, আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে একটা মব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তমুককে নেওয়া সেটা থাকতেছে। এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই, কিন্তু আরো অনেকে হয়েছে? এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার, আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই, কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে, একটু ইসলামপন্থী কথা বলছে, বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে, এমন কি বামপন্থী হয়ে কথা বলছে, তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে? হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নাই, সেটা আমাকে নিয়ে হয়েছে। হ্যাঁ। আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি, জি। সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো, একে মারো। আমি হ্যাঁ। নাম বলবো না, এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায়। হুম। তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার হুম। যে সম্পাদক হুম। মিস্টার আসাদ, হুম। হুম। উনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে। ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী লোকেরা গিয়েছে। সো এই খালেদ যেভাবে বলছেন আপনি হুম। যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স, সেটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না, কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি। তবে ডক্টর ইউনূসের আমলে যে মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা, এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয় মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। কিন্তু আনিস ভাই, আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি। আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক, অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন। সেই দাবি থেকে আমি বলছি, আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই, এই কারণে যে আমার মনে আছে যে 2023-এর জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন। যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, শুধু আমাকে না, কিন্তু আমার পুরো পরিবারকে, আমার মা আছেন ফেসবুকে, আমার মেয়ে আছেন ফেসবুকে, আমার স্ত্রী আছে, পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না। নিশ্চয়ই ছাড়ায় যাবে, চেষ্টাটা জারি আছে। আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক তাদের না, মধ্যে আমি চেষ্টাটা আমি জারি আছে, আমি কিন্তু আমি খালেদ আপনার জি। এটাতে সিম্পেথাইজ। জি। আমি অস্বীকার করছি না যে তারা করে নাই, আমার ওই জি। ঘটনাটা মনে নাই তাই বলছি, কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে, সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের মেম্বার, জি। এবং বাংলাদেশের সেটা একজন ফিজিক্যাল, প্রথিতযশা এটা বলবো সে তো আমি। ফিজিক্যাল তো অ্যাটাক। এরকম একটা লোককে যখন এটা করেছে সেটা জি। আমার মনে আছে, আপনাকে পার্সোনালি করেছে, আপনি আপনারটা মনে রেখেছেন। জি। আমাকে পার্সোনালি যেটা করেছে বলছি না, ছাত্র ইউনিয়নের কতগুলো জি। আমার আমার জন্য করেছে। বিশেষ করে আমি যখন একবার একটা ইয়ে নিয়ে, রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে, কারণ আমি এটা আমার মত রেখেছি। এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে, কিন্তু
হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এটা অনেকের পছন্দ হয়নি, তারা তখন আপত্তি করেছে। তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওইরকম মববাজি ছিল না তখন। আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে, আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল, আপনি বলতে পারতেন, আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে। তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে। এখন কাকে বলবো, কার বিরুদ্ধে কাকে বলবো, এইটাও এখন সেই ওই ইন্টারেস্টিং, পরিস্থিতি। এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই। আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে। এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ, আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের, ধরেন আপনার কোনো সমালোচনা করলেই আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আইসাদ আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফেসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে, আপনার কি মনে হয় ব্যারিস্টার ফুয়াদ? যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ওকে, ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো। মাহমুদুর রহমান ভাই আমার না দেশের সম্পাদক কিন্তু ছিলেন, কিন্তু ওনাকে হেনস্থা করেছে কিন্তু না? কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আমার দেশের সব বেঁচে ফুয়াদ, সাংবাদিক, আনিস ভাই, নয়াদিগন্তের বেঁচে ফুয়াদ, সাংবাদিক। বেঁচে ফুয়াদ, আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি, 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে বিষেধাগার ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি, কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটা তো একটা কন্টিনিউশন লাগে। একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে।
অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত না, করেছে, আমি যারা সেই আওয়ামী প্রশ্নটা লীগের রাজনীতি আমি করে আমি নাই, আমি তারা আমি কি সেই করতে প্রশ্নটা পারতো? করেছি।